স্থিতিশীল, সহিষ্ণু, সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় আমেরিকা। এই বাংলাদেশটা আমি আপনি সবাই আমরা চাই। 2 নম্বর হচ্ছে তিনি যেটা বলছেন যে বাংলাদেশে ভারত এবং আমেরিকা দুই দেশেরই স্বার্থ জড়িত, এবং 3 নম্বর পয়েন্ট যেটা বলছেন যে ভারত এবং আমেরিকা দুটোই এই বিষয়ে কাজ করতে পারে। যে এই ব্যাপারে মোদিজি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, ট্রাম্প বলেছেন ব্যাপারটা সম্পূর্ণভাবে শেখ হাসিনার উপরে প্রধানমন্ত্রী, তাই ক্ষমতাসীন প্রধানমন্ত্রী এই ব্যাপারটা ঠিক করবে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের জন্য বেশ একটা সুখবর। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কিন্তু জ্যাক সুলিভান ভারতে আসছিলেন এবং সেখানে নরেন্দ্র মোদীর সাথে মিটিং হয়েছে, এবং সেই মিটিংটা একটু গোপনে রাখা হয়েছিল, কারণ যেখানে বাংলাদেশের প্রসঙ্গ ছিল এবং শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছে কিনা এবং তিনি এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী কিনা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো আশা করছি সর্বশেষ আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন আবারও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে কিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সাংবাদিক সেলিম খান, দিল্লিতে খুব বড় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জানেন যে জ্যাক সুলিভান, যিনি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্টের, তার সঙ্গে দিল্লির আমরা বলবো মোদী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা হয়েছে। ছিলেন জয়শঙ্কর, ছিলেন তার মধ্যে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং নরেন্দ্র মোদী তো ছিলেনই। তো প্রথমে আপনার কাছে একটু জানতে চাওয়া যে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হলো, কি আসলে আলোচনা হয়েছে সেখানে? আচ্ছা, এই আপনার ধন্যবাদ তানভীর। আপনার এই প্রসঙ্গে যাওয়ার আগে একটু বলি, আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে আমরা কিন্তু এই জ্যাক সুলিভানের সফর নিয়ে দুটো ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের পক্ষ থেকে দুটো ভিডিও কিন্তু করা হয়েছিল, এবং তার মাধ্যমে কিন্তু সেখানে কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু দিল্লি, আমেরিকা সব জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি হচ্ছে। কারণ এবারের সফরটা, এই সফরের গোপনীয়তা, এমনভাবে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল যে উনি কখন আসছেন, উনি কিন্তু 2 দিনের সফরে এসেছিলেন, 5 এবং 6, ঠিক আছে। কিন্তু এমনভাবে জিনিসটা গোপন রাখা হয়েছিল, আমরা তখন বলেছিলাম যে ভারতীয় মিডিয়াতে এক লাইনও কোনো খবর নেই, যেগুলো খবর সব পুরানো খবর যে তিনি আসছেন, ঠিক আছে। তো আমি দিল্লিতে যারা মোটামুটি খোঁজ খবর রাখেন তারা বলছিলেন যে এই 2 কারণে এই সুলিভানের সফরটা ছিল গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে মাত্র 14 দিন পরে তারা আর ক্ষমতায় থাকবেন না, তারা হয়ে যাবেন অতীত। আর 2 নম্বর হচ্ছে যে গোপনীয়তা। এই দুটো বিষয় কিন্তু মানে এই সুলিভানের সফরকে তাদেরকে অনেক আগ্রহী করে তুলেছিল, যে কিন্তু তারা কোনোভাবেই খবর বের করতে পারছিলেন না যে আসলে ভারত কি বলেছে, তার জবাবে আমেরিকা কি বলেছে। এখন ধরেন আমি 2-4 জনের সঙ্গে জিজ্ঞাসা করছি, ভাই কিছু তো বলে না, না বললে এইসব বিষয় এমন কথাও বলা হয়েছে যে এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে কিছু সরকারিভাবে কিছু না বললে বা সোর্স থেকে কোনো কিছু কনফার্ম না করলে এ বিষয়ে মন্তব্য করাটাও কিন্তু খুব কঠিন। জাস্ট এইখানে এসে জানতে চাচ্ছি আপনার কাছে, মন্তব্য করাটা কঠিন অবশ্যই, কারণ এগুলো বেশিরভাগ বৈঠক 1-to-1 এবং অত্যন্ত কয়েকজনের মধ্যেই এটা সেটা সীমাবদ্ধ থাকে। তো বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সেখানে বড় ধরনের আলোচনা হয়েছে, সেটি কিন্তু ভারতের যে নিযুক্ত রাষ্ট্রদূত তিনি কিন্তু সেটি বলেছেন সম্প্রতি। তাহলে শুরুতে যে যখন তারা আলোচনা করলো এবং যে একটা প্রেস রিলিজ তারা রিলিজ করলো, সেখানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথা ছিল না। বাংলাদেশ নিয়ে এত রাগঢাক কেন ছিল? এইটাই কিন্তু, এটার কথাই হচ্ছে কূটনীতি, ঠিক আছে। কূটনীতিতে সবসময় মানে পেছনের দরজা দিয়ে মানে ব্যাকডোর ডিসকাশন, যেটা বলে যে ব্যাকডোর ডিসকাশন কিন্তু ইম্পর্টেন্ট, এবং ওইটাই হয়েছে। এবং সুলিভান নিজেই কিন্তু স্বীকার করেছেন পরবর্তীতে, সুলিভান যদি এই স্বীকারোক্তি না দিতেন তাহলে কিন্তু পুরোটাই ছিল জল্পনা কল্পনা। সুলিভান যে গত শুক্রবার আমেরিকান সময় সকালের দিকে উনি হোয়াইট হাউসের রুজভেল্ট যে কক্ষ আছে ওই কক্ষে যে সংবাদ সম্মেলন করলেন, সেখানেই কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি ওনার সামনে বাংলাদেশ প্রসঙ্গ উনি নিজেই প্রকাশ করে দিলেন। তখন কিন্তু সবাই জানলো যে এতক্ষণ যেটা জল্পনা কল্পনা ছিল সেটাই কিন্তু এখন বাস্তব হয়ে গেছে। হ্যাঁ, এখানে তাকে এই ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকার সাংবাদিক অনেক আক্রমণাত্মক প্রশ্ন করেছিলেন যে তোমরা বাংলাদেশের সরকার ফেলে দেওয়ার পেছনে আমেরিকা জড়িত, তোমার বক্তব্য কি? উনি বলছেন যে আমি খুব বিনয়ের সঙ্গে বিষয়টা প্রত্যাখ্যান করছি। ভারতের কর্মকর্তারা আমাদের কাছে তুলেছিলেন এবং সেটা আমরা তাদেরকেও বলেছি যে এইটা নেই। তখন তিনি
আরেকটি প্রশ্ন, পাল্টা প্রশ্ন করেন যে তোমরা ভারতের অভিযোগ যে তোমরা ভারতকে অস্থিতিশীল করতে চলেছ। তো তার জবাবেও তিনি বলেন যে এটি নিয়েও আমাদের আলোচনা হয়েছে, কিন্তু আমরা বিনয়ের সঙ্গে তিনি মানে পুরো সব বিষয়টাই ছিল তার প্রত্যাখ্যানের তিনি যে প্রশ্নই করা হয়েছে তিনি তাকে সেই প্রশ্নই তিনি প্রত্যাখ্যান করেছেন। কিন্তু একটা প্রসঙ্গ হচ্ছে যে তিনি অনেকগুলো প্রত্যাখ্যান করেছেন, তাহলে বাংলাদেশ প্রসঙ্গটা যে এত বড়ভাবে সেখানে আসছে, যেটি তাদের রাষ্ট্রদূত কিন্তু বলেছেন, তো বাংলাদেশ প্রসঙ্গটা এত গুরুত্ব পাওয়ার কারণ কি বলুন? বাংলাদেশ প্রসঙ্গ গুরুত্ব কারণ ভারতের নর্থ ইস্টের দিকে যদি তাকান, আপনি যদি মিয়ানমারের দিকে তাকান, তাহলে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ, ভারতের কাছে কেন গুরুত্বপূর্ণ সেটা পরিষ্কার হয়ে যাবে। যারা একটু খোঁজ খবর রাখেন তারা কিন্তু বুঝতে পারবে। মানে আবদার মানে কি একটা অফিসিয়াল একটা ফিলার দিয়েছিলেন জো বাইডেনের হয়ে যে ডক্টর ইউনুস তাকে যেন ভারত একটা সেফ প্যাসেজ দেয়। প্রায় খবরটা জানার 4 দিন বাদে আমি কনফার্ম করে খবরটা করেছিলাম। তখন বলেছিলাম যে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল এটা আমার একার বিষয় নয়, এখানে মিস্টার ট্রাম্প জড়িত আছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত আছেন। তাদের সঙ্গে কথা না বলে আমি এই ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে বা কথা দিতে পারবো না, এটা জ্যাক সুলিভানকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তো আর আমি সে ব্যাপারে কোনো খবরাখবর পাইনি। গতকালকে খবর পেলাম যে এই ব্যাপারে মোদিজি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প বলেছেন ব্যাপারটা সম্পূর্ণভাবে শেখ হাসিনার উপরে প্রধানমন্ত্রী, তাই ক্ষমতাসীন প্রধানমন্ত্রী এই ব্যাপারটা করবেন, ঠিক করবে, এখানে আমাদের কিছু বলার নেই। এরপর যোগাযোগ করা হয় শেখ হাসিনার সঙ্গে। শোনা যাচ্ছে যে শেখ হাসিনা এতে আপত্তি জানিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য, আমাকে যদি আপনারা প্রধানমন্ত্রী হিসেবেই বিবেচনা করেন তাহলে আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার দেশ ছাড়ার অনুমতি আমি দেব না। তাকে দেশে থেকে দেশের বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে, কারণ এই দেশটা সম্পূর্ণ ধ্বংস হয়েছে ডক্টর ইউনূসের মদতে এবং তার প্রত্যক্ষ সহযোগিতায়। বিদেশি শক্তি কি আছে না আছে আমি জানি না, কিন্তু বিদেশি শক্তির সঙ্গে দেশের মানুষকে এরকম মিশিয়ে দিয়ে পুরো দেশটাকে একটা লন্ডভন্ড যেভাবে করে দিয়েছেন, তাতে ওনার যোগ্য শাস্তি পেতেই হবে। ফলে আমার বক্তব্য হলো তিনি বাংলাদেশে থাকুন এবং বাংলাদেশ থেকে তাকে যেন যেতে না দেওয়া হয়। বাকিটা ভারতের ওপর নির্ভর করছে, কারণ এখন আমি বাংলাদেশে নেই, আমার হাতে সেই ক্ষমতাও নেই। এই কথা শোনার পর তারপর মোদিজি ডেকে পাঠান NSA অজিত দোভাল এবং আমাদের এয়ার চিফ মার্শাল, তাদেরকে ডেকে পাঠিয়ে একটা বৈঠক হয়। সেই বৈঠকে কি নির্যাস আমি জানি না, তবে এখানে এয়ার চিফ মার্শালের হঠাৎ উপস্থিতিতে একটা জিনিসের জল্পনা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে, যে তাহলে কি এয়ার রুটটাকে বন্ধ করে দেওয়া হবে, বা এয়ার রুট বন্ধ না করলেও প্রত্যেকটা বিমানের উপরে কি এখন নজরদারি শুরু হবে। ধরে নেওয়া যাক, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, ওনার 19 তারিখে একটা কোথায় যাওয়ার প্ল্যান আছে। যদি যাওয়ার প্ল্যান থাকে, যদি উনি একটা প্রাইভেট জেটও ভাড়া করে দেন, ওনার তো পয়সার অভাব নেই, তাছাড়া বিদেশি পয়সার অনেক ফান্ড আছে। হিলারি ক্লিন্টন প্লেন পাঠিয়ে দিতে পারেন, আমাদের ওবামা প্লেন পাঠিয়ে দিতে পারেন, বাইডেন প্লেন পাঠিয়ে দিতে পারেন, কারণ 19 তারিখ অব্দি কিন্তু ওনারা কিন্তু এখনো পর্যন্ত ক্ষমতায় আছেন মানে কি কোনো ডিসিশন নিতে পারবেন না, কিন্তু এইগুলোর ডিসিশনের বাইরে, গভর্নমেন্ট ডিসিশনের বাইরে
ফলে এগুলো করতেই পারেন তারা। সেক্ষেত্রে এখন এয়ার মার্শালকে সম্ভবত নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি পুরোটা একদম র্যাডারে নজর রাখুন যে বাংলাদেশ থেকে কোন বিমান যাচ্ছে, কোন বিমান আসছে, কোন কোন প্রাইভেট জেট আসছে, কোন কোন যাচ্ছে। তাছাড়া যারা রয়ের অ্যাসেট রয়েছে বাংলাদেশে এখন চূড়ান্তভাবে অ্যাক্টিভ রয়ের অ্যাসেট, তাদেরকে আরো অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে যে ইউনূসের প্রতি কড়া নজর রাখতে। এখন ধরে নেওয়া যায় যে ডক্টর ইউনূস রাত 3টের সময় কি রাত 2টোর সময় কোন একটা প্রাইভেট জেট করে তিনি রওনা হলেন, স্বাস্থ্যের কারণ দেখিয়ে তিনি রওনা হলেন দেশ ছাড়ার জন্য। তাহলে যে ভারতের আকাশ দিয়ে যখন উড়বে সে সময় 2টো রাফেলকে পাঠিয়ে দেওয়া হবে যে সোজা গিয়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটাকে নামান, আদারওয়াইজ এই প্লেন কিন্তু আমরা উড়িয়ে দেবো। ফলে পাইলট কি করবে? পাইলট খুব স্বাভাবিকভাবেই প্লেনকে বাঁচানোর জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য প্লেনকে নিয়ে যাবে দিল্লি, এবং সেখান থেকে দিল্লির হাতে কিন্তু ডক্টর ইউনূস পড়ে যাবেন। ফলে ডক্টর ইউনূস পালানোর যে প্ল্যান করছেন, মানে উনি যে কেটে পড়ার প্ল্যানটা করছেন, সেই প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হবে না। কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি পরিষ্কার বলে দিয়েছেন ওনাকে দেশে থেকে বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে। আর উনি 666 কোটি টাকা যে মুকুব করেছেন না, সেটা কিভাবে মুকুব করেছেন এবং কাদের দ্বারা চালিত হয়ে উনি মুকুব করেছেন, তারাও সমানভাবে দোষী, এটাও নাকি প্রধানমন্ত্রী বলেছেন শেখ হাসিনা। ফলে ওনার আমও গেছে, ছালাও গেছে। দর্শক শ্রোতা, ভিডিওটা গুরুত্বপূর্ণ ছিল, অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত দিবেন। দেখেন, আপনাদের সাথে যেটা আমি বলতে চাচ্ছি যে জ্যাক সুলিভান এসে নরেন্দ্র মোদীর সাথে বা ভারতের এমপি মন্ত্রীদের সাথে তাদের সাথে আলোচনা করেছে, তবে সেখানে বিশেষভাবে কি বলা হয়েছে যেটা যতটুকু মানে গণমাধ্যমে আসছে এতটুকু কিন্তু আমরা জানতে পারছি। কিন্তু এখন হচ্ছে কথা মাইন্ডসেট একটা বলা যায় যে শেখ হাসিনা বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী হবে কি হবে না, সেটা এখন নির্ভর করছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে কবে, শেখ হাসিনা আদৌ বাংলাদেশে আসবে কিনা তার উপর। শেখ হাসিনা যদি বাংলাদেশেই না আসতে পারে, বাংলাদেশেই না আসে, তাহলে তিনি কবে প্রধানমন্ত্রী হবে, কিভাবে কি করবে? আগে তো তাকে বাংলাদেশে আসতে হবে নাকি? তো যাই হোক, এখন যুক্তরাষ্ট্র এবং ভারত তারা কি চাইবে শেখ হাসিনার জন্য বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক দূরত্ব করতে, এবং তারা কি চাইবে যে ভারতের সাথে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক দূরত্ব বজায় করতে, একবারে মানে সেইভাবে দূরত্ব হোক, এটা কি চাইবে? যুক্তরাষ্ট্র কি চাইবে? যদি চায় তাহলে হ্যাঁ, অবশ্যই তারা সীমা লঙ্ঘন করে হয়তো বা অনেক কিছু করতে চাইবে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? মনে হচ্ছে তো না। তো যাই হোক, আশা করছি আপনাদের মতামত কমেন্টে লিখবেন, এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে আসবেন নাকি এমনটাও মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যে আমাদের শেখ হাসিনা এখান থেকেই প্রধানমন্ত্রী হয়ে আসবে, এটাও সম্ভব কিনা? তো এইগুলো আসলে বলা সম্ভব না। আমার লাস্ট কথা, ফাইনাল কথা, সেটা হচ্ছে যে শেখ হাসিনা যাই কিছু করুক না করুক, ভারত নয় বাংলাদেশের মাটিতে এসে করতে হবে। অবশ্যই তিনি যদি সেটা নির্বাচনও করতে চায়, তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে দাবিও করতে চায়, সেটা বাংলাদেশের মাটিতে এসে করতে হবে।